আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, মব জাস্টিস বা উশৃঙ্খল জনতার হাতে একের পর এক ঘটে চলছে ভয়ঙ্কর সব ঘটনা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে থানাগুলো থেকে পালিয়ে যায় পুলিশ। চরম পতন ঘটে আইনশৃঙ্খলা পরিস্থিতির, আর এর সুযোগে বেড়ে যায় দলগত অপরাধের প্রবণতা। সম্প্রতি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী পিটিয়ে হত্যা করেছে একজন মানুষকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বগুড়ার শেরপুরে গরুচোর সন্দেহে কয়েকজন মিলিয়ে পিটিয়ে হত্যা করেছে আরেকজন মানুষকে। এভাবে দিনাজপুর, ফরিদপুর, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে চলেছে দলগত হত্যাকাণ্ডের ঘটনা। পার্বত্য অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে দলগত হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। কিন্তু কেন ঘটে চলেছে এমন ঘটনা? কেন মানুষ আইন হাতে তুলে নিচ্ছে? অসুখটা আসলে কোথায়? ওষুধ কিংবা প্রতিকারই বাকি? পুলিশ বাহিনীর নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আর্মির হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু তার সুফল কতটুকু পাওয়া যাচ্ছে? এসব প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় মব জাস্টিস শেষ কোথায়, করণীয় কি? আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রাশেদা রওনক খান, ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ডক্টর কাজী শাহেদ ইকবাল। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয় মব জাস্টিস, কেন এই ধরনের উশৃঙ্খলামূলক পরিস্থিতি কেন ঘটছে সে বিষয়ে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনাদের যে মতামত রয়েছে, চিন্তা রয়েছে, সেটিও ফোন করে আমাদেরকে জানাতে পারেন। শুরুতে নুরুল হক নূর, আপনার কাছে আসতে চাই। এইভাবেই আমরা আলোচনাটি শুরু করতে চাই যে মব জাস্টিস কেন হচ্ছে এবং যে কারণগুলো আমরা খোলা চোখে দেখছি, এর পিছনের বা নেপথ্যে কি আছে? প্রথমে আপনাকে ধন্যবাদ, এবং আমাদের সাথে আরও দুজন আলোচক আছেন, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আপনার এই আজকের বিষয়, এটা বোধহয় সারা দেশেরই মানুষের একটা কনসার্ন, এবং এটা নিয়ে আমরাও বিব্রত। বিশেষ করে যেই তরুণ প্রজন্ম মানুষকে একটা নতুন পরিবর্তনের পথ দেখালো, একটা নতুন ভোর বা নতুন পরিবর্তন এনে দিল, সেই তরুণদের হাতেই কিন্তু দুটি প্রাণ ঝরে গেল, এবং খুব গুরুত্বপূর্ণ দুটি জায়গায় এই ঘটনা দুটি ঘটেছে। একটি ঢাকা বিশ্ববিদ্যালয়, আরেকটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এর আগে রাজশাহীতে ঘটেছিল। রাজশাহীর ঘটনাটি কোথায় ঘটেছে সেটা আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমি বলছি যে এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে শুনেছি যে সদরঘাট এসে মানুষ যদি ঠিকানা না চিনতো, অনেকে বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে যান, তারা তাকে ঠিকানা চিনিয়ে দিত, অনেকে কাজ দিয়ে দিত, অনেকে খাওয়াতো, ইভেন অনেককে দেখা যায় হলে এরকম যদি অসহায় মানুষ হতো আশ্রয় দিত। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমাদের মাতৃভাষা হিসেবে বাংলাকে আপনার রাষ্ট্রভাষায় পরিণত করার সংগ্রাম সহ সমস্ত গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রাম ৭১, ৯০, ইভেন ২৪-এরও নেতৃত্ব দিয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্নের তৈরি করে মানুষের মধ্যে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কেন এই ধরনের অসহিষ্ণুতা, এবং সবচেয়ে এই ৫ই অগস্টের পরে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন নেতা ছিলেন, কিন্তু তাকে পুলিশে দেওয়া যেত, তিনি শিক্ষার্থীদের উপরে আন্দোলন চালিয়েছেন, বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কারের দাবি তোলা যেত, কিন্তু এইভাবে আইন হাতে তুলে নেয়ার তো কারো অধিকার নাই। এইখানে আমার যেটা মনে হচ্ছে যে আসলে দীর্ঘদিন পরে বলা চলে এই যে আন্দোলনের ফলে আবার কিছু, আমরা অতীতে যেটি দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভিজিৎ হত্যাকাণ্ড, বুয়েটের আবরার হত্যাকাণ্ড, এটি কি তারই রেশ বা একই প্রক্রিয়ার ধারাবাহিকভাবে হচ্ছে কিনা? না, সেটা আমি বলছিলাম যে প্রথমত হচ্ছে এখন শিক্ষার্থীদের হাতে যে একটা অবাধ সুযোগ সুবিধা হচ্ছে এরকম যে আন্দোলনের নেতৃত্ব দান করার কারণে ইভেন দেখি তাদেরকে ডিসি, এসপি সাহেবরাও স্যার বলে অনেক জায়গায় নাকি, আবার তারা জেলা সফর দেবে, সেটার জন্য পুলিশ প্রজ্ঞাপন জারি করে তাদের প্রোটোকলের জন্য। তাহলে তো ছাত্রদের মধ্যে একটা হিরোইজম বা হিরোইক ভাব কাজ করবে। এটা তো একটা বিষয় বর্তমান প্রেক্ষাপটে। আর এইটার যে একটা লিগ্যাসি বা হিস্ট্রি, এটা তো বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে। আপনি যারা অভিজিতের কথা বলছেন, বিশ্বজিতের কথা বলছেন, কিংবা আপনি যদি এই আজকে রাজশাহীর
বিশ্ববিদ্যালয়ের বাইরের এলাকাতে যদি আপনি বগুড়ার কথা বলেন কিংবা রাজশাহীর কথা বলেন, এই যে মব জাস্টিস, এটা এখন তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, কোনো পলিটিক্যাল গভর্নমেন্টটা, এর আগে যে পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল সেখানে আপনার ব্যারিস্টার মইনুল হোসেনের মতো একজন ব্যক্তিকে কিভাবে এখানে মানে বিগত সরকারের কর্মীরা লাঞ্ছিত করেছে, মাহমুদুর রহমানের মতো একজন সিনিয়র সাংবাদিককে আদালতে গিয়েছে হাজিরা দিতে, সেইখানে কিভাবে রক্তাক্ত করেছে, কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনার প্রভিসি ছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 69-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ছিলেন। এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক সংস্কৃতিতে, বা আমাদের যদি বলেন অ্যানথ্রোপোলজির শিক্ষক আপা, যে সোশ্যাল কালচারে কিন্তু এগুলো প্রতিনিয়ত মোটামুটি চলে আসে। এই ঘটনাগুলোর সাথে আসলে যে ভিন্ন মত বা ভিন্ন রাজনৈতিক দলের আদর্শ বহন করা, এটি কি মূল কারণ, নাকি এর বাইরেও আসলে কিছু কারণ আছে, যেটি হল কেন্দ্রিক যে প্রশাসন অথবা ব্যবস্থা, হলে জীবনযাপন করতে গেলে যে অবস্থাগুলো তৈরি হয়, এটি কতটা গুরুত্বপূর্ণ, নাকি ওই যে বিপরীত মত হলেই এই ধরনের অবস্থাগুলো তৈরি হচ্ছে? আমার মনে হচ্ছে এখন একটা বিশেষ করে বিশ্ববিদ্যালয় যারা ধরেন এই যে মানে এতদিন ধরে গত 1.5 দশক তো ভিন্ন মতের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তাদের একটা ক্ষোভ তো আছেই, সেটা একটা বহিঃপ্রকাশ বিভিন্ন জায়গায় ঘটছে। আর হল প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয়, আমার মনে হয় না যে বাংলাদেশের এখন বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয় ফুল তাদের প্রশাসনের নিয়ন্ত্রণে আছে, কারণ অনেক জায়গায় তো প্রশাসন পদত্যাগ করেছে, পালিয়ে গিয়েছে, এমনকি শুধু বিশ্ববিদ্যালয় না, বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে। এবং আজকেও পুরাতন খতিব ফিরে আসার পরে যে ঘটনা ঘটলো, সেটি তো আমাদের সবাইকে হতাশ করে। না, এইটা দেখেন এতদিন ধরে আলোচনা হলো, যখন মানুষ উদাহরণ দিচ্ছে তখন উনি ফিরে এসেছেন, অথচ এতদিন তিনি পালিয়েছিলেন। তো এখন ভাবছেন হয়তো একটু পরিস্থিতি বোধহয় স্বাভাবিক, কিংবা ধরেন কারোর সাথে একটা দফারফা করেছেন, যেমনিভাবে আমরা শুনি বিভিন্ন ব্যবসায়ী শিল্প গোষ্ঠী যারা গত সরকার আমলে ব্যাংক লুট করেছেন, অবৈধ সম্পদের পাহাড় বানিয়েছেন, কিংবা বাংলাদেশকে জিম্মি করেছেন 8 থেকে 10-12টা কোম্পানি, যেটা আপনার আওয়ামী লীগেরই সুবিধাভোগী শিক্ষক, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিসি ছিলেন ডক্টর মিজানুর রহমান, তিনি একটা প্রোগ্রাম বলেছিলেন যে 12টা কোম্পানি আল্লাহ খোদার পরে এখন আমাদের দেশের মানুষের জীবন জীবিকা আপনার নির্ণয় করতেছে বা ঠিক করে দিচ্ছে, কারণ এই কয়েকটা কোম্পানির এতটা মনোপলি তৈরি হয়েছিল। তারা আবার এই সরকারের সাথে এখন সমঝোতা করে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। যেমন তার মধ্যে ধরেন আমরা শুনেছি সমঝোতাটা করে দিচ্ছে কারা, এইটা এখন কেউ কেউ বলছে যে সরকারে যারা আছেন তাদের মাধ্যমে হচ্ছে, কেউ কেউ বলছেন আবার এই যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন তাদের মাধ্যমে, কিংবা বড় কোনো রাজনৈতিক দলের মাধ্যমে। যেমন ধরেন বসুন্ধরা গ্রুপের কথা যদি বলেন, যে বসুন্ধরা গ্রুপের আপনার আহমেদ সোবহান সাহেব বা শাহ আলম সাহেব, তার ছেলে একটা মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যা করলো, রেপ করলো। এই দেশের আইন আদালতের ওই রকমের লম্বা হাত ছিল না, কিংবা ন্যায় বিচারের তাদের দৃষ্টিটা অতটা প্রসারিত ছিল না যে আনবিরকে আদালতে একবার জিজ্ঞাসাবাদ করার, কিংবা তার ডিএনএ টেস্টের একটা দাবি উঠলেও সেটা আদালতের সেই ধরনের মুরদ আমরা দেখি নেই। তো এই যে একটা মাফিয়া গোষ্ঠী কিংবা তাদের বিরুদ্ধে যে ভূমি দখল এবং ভূমি দস্যুতার যে অভিযোগ, এটি কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী আছে, কিন্তু দেখেন তারা কিন্তু দেদারচে ব্যবসা করছে, বরঞ্চ ছোট ছোট চুনোপুটি কিছু ধরা হচ্ছে, যেটা আমরা দেখি যে ধরেন আওয়ামী লীগের বড় বড় নেতাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে কাকে? বিচারপতি মানিক সাহেব। গ্রেপ্তার করা হচ্ছে কাকে? সাংবাদিক শ্যামল দত্তকে। এখানে বড় বড় রুই কাতলাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এই যাদের গ্রেপ্তার হচ্ছে আপনি বলছেন, এদেরকে গ্রেপ্তার করে কি বড়দেরকে কি আতঙ্কে রাখা নাকি শিক্ষা দেওয়া, কোনটা? আমার মধ্যে শিক্ষাও না, আতঙ্কেও রাখা না, বরঞ্চ তাদেরকে একটা সেফ এক্সিট দেওয়া হচ্ছে। সেফ এক্সিট দেওয়া হচ্ছে। নুরুল হক নূর, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো অ্যাডভোকেট ডক্টর কাজী জাহিদ ইকবাল। আপনার কাছে আসতে চাই এভাবেই, যেটি নুরুল হক নূর যেখানে শেষ করলেন, যে ক্ষমতার কাছাকাছি থাকলে কিংবা প্রচুর অর্থবিত্তের মালিক হলে আইনকে হয়তো কোনো কোনো সময় তারা ক্রয় করার সাহস বা দুঃসাহস দেখান, সেটি একটি প্রসঙ্গ। আর মব জাস্টিসের নামে অতীতে গত 15 বছরের থেকেও যদি আমরা বলি যে ঘটনাগুলো ঘটেছে, সেই জায়গাটিতে দ্রুত সময়ের মধ্যে বিচার না করার কারণে কি এই ধরনের ঘটনাগুলোর আবার পুনরাবৃত্তি ঘটছে কিনা? দেখেন, মব জাস্টিসের বিষয় থেকে যদি শুরু করি, মব জাস্টিসের বিষয়টা যেটা হয়, মানে এইখানে আমাদের যে হিস্ট্রি সেখানে যেটা আছে সেটা 1919 সালের কথা যদি আপনি মনে করেন, রেণু নাম করে এক ভদ্র মহিলা এখানে হত্যাকাণ্ডের শিকার হন, এই বিচার কিন্তু এখনো হয়নি। আপনার এক আবরারেরটা কিছুটা অগ্রসর হয়েছে বিচার, তারপরেও সেটা তো শেষ হয়নি, এখনো পেন্ডিং আছে। এখন মব জাস্টিসের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো বিচারের এই যে দীর্ঘসূত্রিতা, বা যারা করছেন তাদেরকে আইডেন্টিফাই করতে না পারা বা না করা, যেভাবেই বলি আমরা, এবং তাদেরকে যথাযথভাবে বিচারের আওতায় না আনা, এই যে একটা মেসেজ, এই মেসেজটা অনেক সময় সোসাইটিতে অত্যন্ত খারাপভাবে যায়। কারণ হলো
আপনার অনেকগুলা মানুষ একত্রিত হয়ে একজনের উপর আক্রমণ করলে বা একটা অকারেন্স ঘটালে তখন তাদের মধ্যে থেকে আসলে কারা ইনভলভ ছিলেন কি ছিলেন এটা অনেক সময় আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আইনকে তো তার আইডেন্টিফিকেশনের উপরেই বিচার করতে হয় বা যথাযথ লায়াবিলিটি আপনার ফিক্স আপের পরেই শাস্তি বা বিচার হয়, সেটা অনেক সময় জটিলতা তৈরি করে, সেটা সত্যি। কিন্তু আপনার ল এনফোর্সিং এজেন্সি হোক বা যেভাবেই হোক আপনাকে তো অবশ্যই এটা করতে হবে যে একটা ঘটনা ঘটেছে, একটা লোকের মৃত্যু হয়েছে, সেখানে একদল মানুষ জড়িত ছিল, তার মধ্যে তাদের লায়াবিলিটি ফিক্স করে, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা রাষ্ট্রকে করতে হবে এবং আপনার যথাযথ আইন আছে, এরকম না যে আপনার আইন নাই। সুতরাং এখন তো সেই প্রক্রিয়াগুলো আছে, যেমন আমরা অধিকাংশ ঘটনাগুলোর ফুটেজ পেয়ে যাই, ভিডিও ফুটেজ পেয়ে যাচ্ছি, অথবা মোবাইল আছে, মোবাইলে ধারণ করা চিত্রগুলো পেয়ে যাচ্ছি। সর্বশেষ যে ঘটনাটা হয়েছে সেটাতে আমার মনে হয়েছে যে প্রম্পট অ্যাকশন কিছুটা হয়েছে, কারণ হলো বিশ্ববিদ্যালয় ৬ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সঙ্গে সঙ্গেই তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিয়েছে এবং পুলিশ তাদের গ্রেফতার করেছে। তারা আমি যতদূর জানি যে 164 করে দোষ স্বীকার করেছেন ম্যাজিস্ট্রেটের সামনে। মানে আমরা বলতে চাইছি আপনি এই ফরম্যাটে সোসাইটিতে মেসেজ দিতে হবে যে এই ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত হলে অবশ্যই আপনাকে আইনের আওতায় আসতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে। আপনি যদি অপরাধীকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে না পারেন তাহলে এক ধরনের মেসেজ যাবে সোসাইটিতে, আর যদি আনতে পারেন তাহলে আপনার এক ধরনের মানে এই জায়গাতে আমি আরেকটু শুনতে চাই ডক্টর ইকবাল, সেটি হচ্ছে যে আমরা অতীতে দেখেছি রাজনৈতিক দলের সরকারের সময় মতের মিল থাকলে এক ধরনের বিচার, এক ধরনের ব্যবস্থা, মতের অমিল থাকলে আবার ওই ব্যবস্থাটা নানাভাবে এদিক সেদিকে ঘুরে যায়। তো এই বাস্তবতা তো নিশ্চয়ই এখন আর নেই। এই জায়গাতে আপনার কাছ থেকে, আপনি আইনঙ্গন প্লাস মানবাধিকারের বিষয়গুলো নিয়ে কাজ করেন, আমার প্রশ্নটি হচ্ছে যে কত দিনের মধ্যে আসলে এই বিচারগুলো নিশ্চিত করা যায় বা সেই বিচারের সক্ষমতা আমাদের কতটুকু আছে, যে কত সময়ের মধ্যে আমরা করে দিতে পারি? এইটা একটা খুবই মানে অসুবিধাজনক প্রশ্ন, এই জন্যে যে আমাদের এখানে প্রচুর ব্যাকলগস আছে মামলাগুলার, কারণ আমাদের যে লজিস্টিক্স আছে বা আমাদের যে বিচার ব্যবস্থায় যে আমাদের পরিস্থিতি আছে সেখানে আমাদের অনেক শর্টকামিংস আছে, আমাদের জাজ সাহেবদের সংকট আছে, আমাদের ল এনফোর্সিং এজেন্সি তারা দ্রুত তদন্ত করে দিতে পারে না, তাদের নানান রকম আপনার অসুবিধা রয়েছে লজিস্টিকের। এইসব কারণে দেখা যায় যে তদন্ত শেষ হতে একটা সময় লাগে, তারপরে যখন বিচার প্রক্রিয়া শুরু হয় এটার তো কিছু ধারাবাহিক ব্যাপার থাকে, আপনার সাক্ষী আসা ইত্যাদি, সাক্ষী আনা যায় না, এইরকম কিছু জটিলতার কারণে এবং প্রচুর মামলা পেন্ডিং থাকার কারণে অনেক সময় দেখা যায় যে একটা দীর্ঘসূত্রিতার মতো পরিস্থিতি হয়। তবে একটা কাজ চাইলে পারা যায়। কেন বললাম, আপনি বিশেষ ব্যবস্থায় বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে যেয়ে বা এটাকে ফাস্ট ট্র্যাকে উঠিয়ে দিয়ে যদি আপনি মামলাগুলো আলাদাভাবে ব্যবস্থা করতে চেষ্টা করেন, যেগুলো এই ধরনের সেন্সিটিভ মামলা, তাহলে নিশ্চয়ই অধিকতর দ্রুততার সাথে এই মামলা। আরেকটি বিষয় ছিল, যারা প্রভাবশালী কোড আনকোড বা ক্ষমতার কাছাকাছি থাকেন, তারা বিভিন্ন সময় আইনকে, রায়কে, তদন্তকে তারা ক্রয় করতে চান। কতটা পারেন সেটা বলা মুশকিল, কারণ হলো একটা বিষয় কি হয়, সেটা হলো যে আমাদেরকে মনে রাখতে হবে যে কখনো আইনে আসলে সমস্যা না, যথাযথ আইন আমাদের আছে, যথেষ্ট আইন আছে, সমস্যা ব্যক্তি পর্যায়ে, অর্থাৎ যারা প্রয়োগ করতে যাচ্ছেন তারা যখন পারচেজড হয়ে যান, এবং পারচেজ যে হন সেটার নমুনা তো আছেই, আমরা দেখেছি। ভাই একটু আগে বলছিলেন যে একটা প্রেক্ষাপটের কথা, তো সুতরাং এই ধরনের অভিজ্ঞতা আমাদের সোসাইটির, আমার রাষ্ট্রের আছে, এবং সেইটার ফলেই তো আপনার এই বিপ্লবের প্রশ্ন এসে গেল বা অন্য যা যা হচ্ছে, এইগুলো তো হচ্ছে আপনার আইনের যে যথাযথ প্রয়োগের অভাবের কারণেই। সুতরাং হয় না যে একদম সেটা বলা যাবে না, কিন্তু আমাদের উচিত হবে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া। কারণ এখন যে পরিস্থিতিতে আমরা আছি এর থেকে উত্তম পরিস্থিতি তো আর হতে পারে না, আমরা কখনো পাইনি। সুতরাং এখনই সময় এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আইনের যথাযথ প্রয়োগটা নিশ্চিত করা। অসংখ্য ধন্যবাদ ডক্টর কাজী জাহেদ ইকবাল ভাই। ডক্টর রাশেদা রৌনক খান ম্যাডাম আসতেছে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী বান্ধব শিক্ষক, সেটাও আমরা জানি। প্রশ্নটি হলো দুইজন সম্মানিত আলোচকের কাছ থেকে শুনে আসলাম এই কারণে, আপনি যে শিক্ষার্থীদের পড়ান, কি তাদের মনস্তত্ত্ব যে একজনকে পিটিয়ে মেরে ফেলছে? আচ্ছা, প্রথমত আমি বলবো যে আমি যে শিক্ষার্থীদের পড়াই বা আমরা যাদেরকে পড়াই, আমি বুঝতে পেরেছি পুরো জাতির শিক্ষার্থীরা সবাই এক না, পরিবারে যেমন সবাই এক না, আমাদের হাতের আঙ্গুলগুলো যেমন সব এক না,
সেরকম শিক্ষার্থীরাও সবাই এক হবে এটা ধরে নেবার কারণ নাই। কারণ শিক্ষার্থী কেন, আমরা যারা একেবারে সমাজের বিভিন্ন স্তরে আছি সেই সব মানুষরাও তো খুব বেশি এক না, বা ধরেন এই পরিমাণ হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যেত না, বা একজন মন্ত্রীর 360টা নাকি বিদেশে বাড়ি থাকে। তো মানে মানুষের লোভ, মানুষের খাবার প্রবণতা কি পরিমাণ থাকে, অথচ আপনি কিন্তু 2 বেলার বেশি 3 বেলা খেতেও পারেন না। তাহলে এই পরিমাণ সম্পত্তি করার পেছনের কারণ কি? তার মানে হচ্ছে মানুষ খুব বিচিত্র, ডাইভার্সিফাইড হিউম্যান বিং। আমরা অ্যাজ অ্যান অ্যানথ্রোপোলজিস্ট আমরা এটা বিলিভ করি। সেই জায়গা থেকে ক্যাম্পাসের ভেতর বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকবে, যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড, যাদের নৈতিক শিক্ষা দীক্ষা, যাদের ধর্মীয় আচার অনুষ্ঠান বলেন, ব্যক্তিত্ব গড়ে ওঠা বলেন, এগুলোতে অনেকের অনেক ধরনের প্রভাব থাকে। সবার ফ্যামিলি স্ট্রাকচার এক না। কেউ হয়তো একেবারে বাবা মার সান্নিধ্যই পায়নি, হয়তো ছোটবেলায় বাবা মা মারা গেছেন, সে হয়তো ঘরে বিভিন্ন বাড়িতে বাড়িতে বড় হয়েছে, কিন্তু মেধার কারণে সে আজ এই পর্যায়ে চলে আসছে। এরকম বিভিন্ন ধরনের আছে। এখানে আরেকটি প্রশ্ন, যেটি বৈচিত্র্যতা সেটি তো থাকবে বেড়ে ওঠার ক্ষেত্রে, পারিবারিকভাবে সামাজিকভাবে সেটি তো আছে, কিন্তু সেই বৈচিত্র্যতা নিয়ে মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হওয়ার পরে আপনাদের যে সংস্পর্শে আসার পরে কিংবা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মধ্যে দিয়ে তার যে একটা ইউনিভার্সাল সোশ্যালাইজেশন ডেভেলপ করে, সেই জায়গাটা কি বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখতে পারে? এই জায়গাটাতেই আমি আসছিলাম যে ধরেন সবকিছু শেষ করে বিশ্ববিদ্যালয়ে যখন প্রবেশ করলো, সেখানে এসেও সে নিজেকে কতটা আসলে মেলে ধরতে পারলো। হ্যাঁ, এখন বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের যে কার্যক্রম, বিভিন্ন ধরনের কার্যক্রম থাকা দরকার, নাটক থেকে শুরু করে আপনি যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে কতটা জড়িত হচ্ছে, রাজনৈতিক চিন্তা কতটা উন্মুক্ত হচ্ছে, নাকি বদ্ধ একটা জায়গায় বড় হচ্ছে, এগুলো অনেক অনেক বিষয়ে কাজ করে। কিন্তু তারপরেও বলবো বিশ্ববিদ্যালয় মানে আমার পলিটিক্যাল ইকোনমির উপরে আমার পিএইচডি করা, সেখান থেকে আমার মনে হয় আমরা শিখেছি যে স্পেস মানে একটা স্পেসের গুরুত্ব অনেক। স্পেস ইজ ডাজন্ট মিন যে এটা একটা জায়গা। স্পেস মানে হচ্ছে এটার সাথে আইডেন্টিটি আছে, এটার সাথে পলিটিক্স আছে, এটার সাথে পাওয়ার আছে, এটার সাথে মানবিকতা আছে, এটার সাথে অনেক কিছু জড়িত। তো আপনি যখন যেই প্রশ্নটা করছেন যে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, এই বিশ্ববিদ্যালয় শব্দটার, স্পেসটার অনেক মূল্য। সেই মূল্যটা, সেই ওজনটা বোঝাটা সবার পক্ষে সম্ভব হয় না। মানে সেই জায়গাটা, গ্যাপটা কোথায়, শিক্ষার্থীদের পক্ষ থেকে না বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে? গ্যাপটা তৈরি হচ্ছে কার পক্ষ থেকে? আমি তো বলবো দুই পক্ষ থেকেই, অবশ্যই দুই পক্ষ থেকেই। কারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে হচ্ছে শিক্ষার্থীরা কতটা শিখছে, আপনি ক্লাসে একটা বিষয় শেখাচ্ছেন, সেটা কতটুকু সবাই নিচ্ছে, এটা একটা বিষয়। আবার ক্লাসে যে শেখানো হচ্ছে, আমরা যে শেখাচ্ছি, আমাদের মধ্যেও অনেক গলদ আছে। আমরা কি শেখাচ্ছি, আমরা কি আসলে বিশ্ববিদ্যালয়ে ওই ক্লাসরুমে পাঠদানটা কি আমাদের চূড়ান্ত রকমের প্রাথমিক চাকরি মনে করি, নাকি অন্যান্য সকল কাজ করে কোনো মতে গিয়ে ক্লাসরুমে ক্লাস নেই, সেটাও একটা ব্যাপার আছে। প্রায়োরিটিকে সেট আপ করছে ওদের মানসিকভাবে বিকাশের জন্য, নাকি আমরা জাস্ট একটা চাকরি বলে করে আসছি, সেটাও একটা বিষয়। পারস্পরিক দিক ওই দিকটা। কিন্তু এখন বিষয় হচ্ছে যে শিক্ষার্থীদের, আমি যেটা বলছিলাম স্পেসের, যেমন ধরেন আমি এখানে নাম লিখছিলাম, নুসরাতের কথা আপনার মনে আছে, একজন আরবি মাদ্রাসার প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল দ্বারা সে যৌন নিপীড়নের শিকার হয়, হ্যাঁ, নোয়াখালীতে, এবং পরে তাকে গায়ে আগুন লাগানো হয়। তনুর কথা মনে আছে। দেখেন স্পেসগুলো, আমি জাস্ট স্পেসের ভূমিকা আলোচনাটা করছি। তনু একটা নিরাপদ, কুমিল্লার একটা নিরাপদ জায়গায়, সেনানিবাস আমরা যেটাকে বলি, সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়, হ্যাঁ, যৌন নিপীড়নের শিকার হয়, এবং মেয়েটা হিজাবধারী। কোনোভাবেই বলা যাবে না যে আমাদের সমাজে যেগুলো পোশাক নিয়ে যে আলোচনা চলে, আপনি যদি আবরারের কথা বলেন, বুয়েটের সর্বোচ্চ, বাংলাদেশের যে সর্বোচ্চ মেধাবী ছাত্রছাত্রী যেখানে পড়ে, সেখানে সে মারা যাচ্ছে, হত্যার শিকার হচ্ছে। এবং প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন প্রশাসন চুপ, প্রশাসন চুপ ছিল। কারণ কি? এই কারণটা একটু বলুন যে কেন প্রশাসন চুপ থাকে? কেন প্রশাসন চুপ থাকে? কারণ প্রশাসন দলান্ধ হয়ে যায়, প্রশাসন ঠিকভাবে ওই যে নেপোটিজমের শিকার হয়। হয়তো যারা হত্যা করছে, যারা এগুলোর সাথে জড়িত, তারা কোনোভাবে সেফ, এতক্ষণের যে আলোচনা নুরুল হক নুরু এবং জাভেদ ভাই দুজনেই বললেন, সেফ একটা রিলেশনশিপ তৈরি করে। কারণ আপনি যখন অপরাধে, আপনি জানেন কোথায় কোথায় আমি অপরাধ করতে যাচ্ছি, সো ওইখানে পাওয়ারফুল মানুষজনের সাথে সম্পর্কটা রক্ষা করে। এই কারণেই রিলেশনশিপগুলো আপনি যদি দেখেন, পলিটিক্যাল রিলেশনশিপগুলো দিন শেষে আসলে পারস্পরিক খুব ভালো যুক্ততা আছে। আপনি এই 6 জন যে হলো, 6 জন যে গ্রেফতার হলো, কিংবা যারা এখন আমরা বলে থাকি যে বিভিন্নভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় খুব যুক্ত ছিল, যুক্ততার পরে যারা
কাজ করছে এক এবং জিনিস, কিন্তু আন্দোলনে যারা ছিল- কাজ না করে শিক্ষকদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করছে। যেমন আপনি যদি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, শপথ করালো। শিক্ষকদেরকে শপথ গ্রহণ অনুষ্ঠান এখন বলছে যে এটা দুঃখ কোনো প্রকাশ করছে ফর্মাল, পরে হ্যাঁ অবশ্য। এটা দুঃখ প্রকাশ করেছে, এটা কোনো ফর্মাল শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা করিনি। হোয়াট দ্য হেল আর ইউ টু ডু দ্যাট? কে? কিন্তু যারা পড়লেন, শিক্ষক যারা এবং পড়লেন, আসছি আমি হ্যাঁ। সেটাই আসছি, আপনি যেই প্রশ্নটা করেছিলেন যে শিক্ষকরা কি তৈরি করে কিনা। এখন শিক্ষক হিসেবে আমি কেন ক্ষমতার এত লোভ হবে যে আমার ছাত্র আমাকে কিছু পড়াতে চাইবে, আমার নাকে খত দিয়ে গিয়ে এটা হতে হবে? সেই সেই সেলফ কনফিডেন্স বলেন, সেই আত্মমর্যাদার জায়গা বলেন, সেগুলোও তো আমরা হারিয়ে ফেলছি। আমার মানে ছাত্রর কথা আমি অবশ্যই শুনবো, ছাত্র শিক্ষক, আমি ক্লাসে সবসময়ই বলি ছাত্রদেরকে যে তোমাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। অর্থাৎ এটা টু ওয়েজ, বোথ ওয়েজ, দুই দিকেই চলবে। কিন্তু তার মানে এই না যে আমি পাওয়ার এই চেয়ারটায় বসতে হলে আমি আরেকজনের বা এই চেয়ারের কথা জন্য নিয়ে চলবো, আমাকে কারো কারো হয়ে অনুগত হয়ে কথা শুনে তার রাষ্ট্র ছাড়া আমি কার কাছে কেন শপথ গ্রহণ করব? আমি যদি একজন লেকচারারও হই সেটাও তো সম্ভব না। রাষ্ট্র ছাড়া, রাষ্ট্রের কাছে যেহেতু আমি দায়বদ্ধ এজ এ নাগরিক, সেখানে আমি হতে পারি, কিন্তু এছাড়া আমি কারো কাছে শপথ নিব এবং ওই চেয়ারে আমাকে বসতে হবে, এর চেয়ে দুঃখজনক আসলে হয় না। এবং এগুলো কি করে, আপনার প্রশ্নটার উত্তরে আসি, এগুলো আসলে দিন শেষে যারা ছাত্র, আমি বলবো না, আমি বারবারই কালকে থেকে বলছি যে যেসব গণমাধ্যম বারবার শিক্ষার্থী লিখছে তারা আসলে একটা রাজনীতি করছে। শিক্ষার্থীরা এসব করছে না, শিক্ষার্থী নামধারী কিছু শিক্ষার্থী যারা হচ্ছে ক্ষমতার অপব্যবহার করছে তারা এটা করছে। এখন নুরুল হক নুরুরা বলে নাই যে এগুলো করার জন্য, নিশ্চয়ই বলে না, আপনি জিজ্ঞেস করে দেখেন, উনি পাশেই আছে। তাহলে কারা করছে? হ্যাঁ, তাহলে পাওয়ারফুল ছাত্ররা যদি করে থাকে তাহলে পাওয়ারের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী আন্দোলন করে কি লাভ হলো? জি, ডক্টর রাশেদা রওনাকের অসংখ্য ধন্যবাদ। নুরুল হক নূর, যেখানে ম্যাডাম শেষ করলেন যে আসলে যারা এই হত্যাকাণ্ডগুলোতে অংশ নিলেন অথবা নেতৃত্ব দিলেন তারা কয়েকদিন আগেই এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিলেন। কোনো অন্যায় থাকবে না, কোনো অবিচার থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, এই স্লোগানগুলোর কারণে সকল পর্যায়ে মানে শ্রমিক জনতা সবাই কিন্তু তাদের ডাকে সাড়া দিল, কিন্তু তারাই এই ঘটনাগুলো ঘটালেন। এবং জাহাঙ্গীরনগর যোগ করে রাখে, আপনি জানেন যে জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ের একজন প্রধান কেন্দ্রীয় সমন্বয়ককে তার সেই সমন্বয়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হ্যাঁ, জাহাঙ্গীরনগরে ফজলুল হক হলে, এবং আমরা যেটা দেখছি ফজলুল হক হলে যিনি এই লিডারশিপ বা নেতৃত্ব দিয়েছেন এগুলো, তিনি ছাত্রলীগের একজন উপসম্পাদক ছিলেন। তো আপনারাও যেটা বলছিলেন, আপনারাও জানেন, আমরাও জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিংবা সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 15 বছরে কি করেছে, কিভাবে হলে থেকেছে। আমি অনেকবার প্রোগ্রামে বলেছি যে হলে থাকে এটা একটা আধুনিক দাসত্ব। প্রবিসি বিশ্ববিদ্যালয়ের মানে একটা পদ, সেইটাকে ছাত্ররা বানাইছে প্রবিসি প্রোগ্রামের বিনিময়ে সিট, অর্থাৎ প্রোগ্রাম করলে সিট মিলে, ছাত্রলীগের প্রোগ্রাম করলে। এখন আমরা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি ছাত্র, নিশ্চয়ই এই প্রতিষ্ঠান নিয়ে আমাদের অনেক গর্বের আছে। আপনারা যেমন স্ট্রেট ফরওয়ার্ড অনেক কথা বলেন, আবার আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ঘটনায় খুব মনে পড়লে বা সামনে আসলে উদাহরণ দেখলে খুব ব্যথিত হই। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বা শিক্ষকদের যেই মর্যাদাটা, সোসাইটিতে যেই সম্মানটা, শিক্ষকদেরকে জাতিক বিবেক বলা হয়, গত 15 বছরে আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতটুকু সেই জায়গায় সঠিক রোল প্লে করতে পারছে। আপনি যেটা বলছিলেন যে এই ছাত্রদের উপরে যে একটা মধ্যযুগীয় বর্বরতা চালানো হচ্ছে, মধ্যরাতে তাদেরকে ঘুরতে পাঠানো হচ্ছে, সকালবেলা সে ক্লাসে যেতে পারবে না, তাকে মধুর ক্যান্টিনে যেতে হবে। কম শিক্ষককে আমরা দেখেছি এই বিষয় নিয়ে কথা বলতে। আমি আমার ডিপার্টমেন্টের এবং সমাজবিজ্ঞান 18 সালে যেহেতু এই আন্দোলনটা আমরা করেছিলাম, নিশ্চয়ই শিক্ষকদের সমালোচনা না, আমি কিছু কথা বলবো এবং পাশাপাশি ভালো শিক্ষকদের কথা বলতে হবে। যে আমি আমার উপরে যখন বর্বর আক্রমণ করা হয়েছিল, আমার ডিপার্টমেন্টের শিক্ষকরা আমাকে হসপিটালে দেখতে যাওয়া থেকে শুরু করে আমার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল সাপোর্টও করেছে। কিংবা সেই সময় মশিউর আমাদের সাথে একজন ছাত্র ছিল, জুনিয়র বিশ্ববিদ্যালয়ের সম্ভবত সেকেন্ড ইয়ারের ছাত্র, তারপর এই যে নাহিদ আজকে যে উপদেষ্টা হলো, ওরা সমাজবিজ্ঞানের টিচাররাও সেই সময় আন্দোলনের পক্ষে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল। সেই সংখ্যাটা কিন্তু খুব কম ছিল, এবং এই আন্দোলনে সংহতি জানানোর কারণে আমার ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন তাসনিম সিরাজ মাহবুব, ওনার প্রমোশন আটকে দিয়েছিল। তো এই বিশ্ববিদ্যালয়ের যে চরিত্র এবং চিত্র প্রশাসনের, এইটাও কিন্তু আমরা দেখেছি। সুতরাং এই শিক্ষার্থীদেরকে কোমলমতি শিক্ষার্থী বলেন, মেধাবী শিক্ষার্থী বলেন, যে আমরা বলি যে বুয়েট, ঢাকা মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটি দেশের 3টা সেরা প্রতিষ্ঠান, এবং মেধাবী ছাত্ররা এখানে পড়ে। ইন্টারমিডিয়েট পর্যন্ত তো তাদের আসলে যে ধরনের পরিশ্রম করতে হয়, বাইরের দুনিয়া সম্পর্কে মানে তাদেরকে কম আসলে সুযোগ বা সময় দিতে হয়,
সেই রকম একটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তারা এই প্রতিষ্ঠানগুলোতে চান্স পায়। কিন্তু এই প্রতিষ্ঠানের ছাত্ররা কিভাবে খুনি হয়ে ওঠে, কিভাবে ছিনতাইকারী হয়ে ওঠে, কিভাবে মাদকাসক্ত হয়ে ওঠে, এই পরিবেশটা তাদেরকে তৈরি করেছে। এখন আমরা একদিকে যেমন 15 বছরের পরিবেশ নিয়ে কথা বললে তো যেটা বলে যে প্রত্যেকটা ঘটনার দুটো পার্ট, প্রবলেম অ্যান্ড সলিউশন। আমরা যদি প্রবলেম নিয়ে ডিসকাস করি এটা শুধু লং হবে, কিন্তু এখন আমাদের সলিউশনের পথে হাঁটতে হলে সলিউশনগুলো তো আমরা কম বেশি জানি যে এগুলো বন্ধ করলে কি কি করতে হবে, কিন্তু সেই জায়গাগুলো তো আমরা দেখছি না। এখন ভাই বলছে অতীতের সময় আমরা দেখি, আমাদের আইনজীবী ভাই যেটা বলছিলেন যে ইংরেজিতে একটা শব্দ আছে দিস ইজ হাই টাইম। তো এই সুযোগ যদি আমরা কাজে না লাগাতে পারি, এই জাতির পারছে কি কতটা কাজে লাগাতে পারছে? হ্যাঁ, এখন পর্যন্ত কার্যত আসলে আমি মনে করি যে সঠিকভাবে সেটা পালন হচ্ছে না। যেমন আজকেরই একটা জাতীয় দৈনিকের জরিপ দেখছিলাম যে বর্তমান সরকারের কর্মকাণ্ডে 51% লোকজন সন্তুষ্ট। তার মানে অলরেডি 49% কিন্তু লোকজন কিন্তু অসন্তোষ প্রকাশ করে যাচ্ছে। যেমন আপনি আইন শৃঙ্খলার পরিস্থিতি বলছেন, পুলিশ তৃণমূল পর্যায় পর্যন্ত ল অ্যান্ড অর্ডার নিয়ে কাজ করে। পুলিশের এতটা আমি বলবো যে ডিমোটিভেশন আছে। এই ধানমন্ডির একটা ঘটনা আমি কিছুদিন আগে আপনাদেরকে বলি যে একজন মানুষকে উদ্ধার করার জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে, তাকে চাঁদার জন্য তুলে নিয়ে গেছিল ধানমন্ডির একেবারে প্রাণকেন্দ্রে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে বিপরীতে, তাকে আটকে নিয়ে নির্যাতন করেছে। 12 জন পুলিশ সেখানে উদ্ধারে গেছে। ওই যারা টিম তাদের কাছে ওয়াকিটকি আছে, বাইকের বহর আছে, তাদেরকে পুলিশ কিছু করতে পারে। মানে এখনও কিন্তু পুলিশ একজন লোককে 12 জন পুলিশ উদ্ধার করতে গিয়ে কিন্তু তাদের ভয়ে, এই দুর্বৃত্তদের ভয়ে, এবং তার একটা কিশোর গ্যাং, তাদের ভয়ে কিছু করতে পারছে না। এই পুলিশের প্রতি কিন্তু এই আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মানুষের আস্থা থাকছে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এখন সেনাবাহিনীতে সবেমাত্র 2 দিন তারা দায়িত্ব পেল, তাদের এটা নিয়ে ট্রেনিং করতে হবে, এটা বুঝতে হবে, কিছুদিন সময় লাগবে। তারপরে সেনাবাহিনী কি করে সেটা আমাদের দেখার বিষয়। তবে আমি মনে করি সরকারেরও কিছু ভুল পদক্ষেপ রয়েছে, যে সরকার সঠিকভাবে সময়টাকে কাজে লাগাতে পারছে না। যেমন সরকার প্রথম দিকে উচিত ছিল সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে তাদের বিশেষ করে সহযোগিতা চাওয়া, যে এই পরিস্থিতিতে সেটি তো সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর তো বেশ কয়েকবার সেই বৈঠক না, একবার আমি আপনাকে স্পেসিফিক ভাবে বলি, একবার বৈঠক হয়েছে ফরমালি, সব দল না, কয়েকটা দল একটা এজেন্ডা নিয়ে যে 15ই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না, দেশের চলমান পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর সরকারের সাথে আপনি তো গণ অধিকার পরিষদের সভাপতি, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সেই যোগাযোগটা আছে কিনা যে কিভাবে পরিস্থিতিকে স্বাভাবিক করা যায়? না, আমি মনে করি যে বিশেষ করে আমার হয়তো পার্সোনাল অ্যাক্সেস আছে সরকারের বিভিন্ন উপদেষ্টা কিংবা সরকারের টপ পর্যন্ত যাওয়ার, কিন্তু রাজনৈতিকভাবে একটা বড় দূরত্ব এবং গ্যাপ তৈরি হচ্ছে, যেটা আমরা উপদেষ্টাদেরকেও জানিয়েছি। আমরা প্রধান উপদেষ্টাকে আমরা ইনফর্ম করেছি যে এই সরকারের সবচেয়ে সহযোগী বা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের যে আজকে পরিস্থিতি, একদিকে পাহাড় উত্তপ্ত, একদিকে এইখানে আপনার বিভিন্ন জনগোষ্ঠীর আন্দোলন, সেখানে রাজনৈতিক বিশেষ করে বিরোধী দল যারা এই ফ্যাসিবাদের পতনে কার্যকর ভূমিকা পালন করেছে, তাদের সাথে যদি সরকারের আস্থা, বিশ্বাস এবং ক্লোজ সম্পর্ক না থাকে, সরকারের কর্মকাণ্ড সম্পর্কে যদি তারা অন্ধকার ঘরে বিড়াল খোঁজার মতো হাত পায়, তাহলে একটা দূরত্ব থাকলে সেই প্রশ্ন করতে চাই। আমরা বিরতি থেকে ফিরে এসে শুনি যে আপনি ডক্টর রাশেদা রওনক খান যেটা যোগ করতে চাচ্ছেন সেটা বিরতি থেকে ফিরে এসে প্রশ্ন। দর্শক আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। ছোট্ট বিরতির শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, মব জাস্টিস শেষ কোথায়, করণীয় কি? ডক্টর রাশেদা রওনক খান, আপনি নুরুল হক নূরকে একটি প্রশ্ন করতে চেয়েছিলেন, সেটি দিয়ে শুরু হোক। ওনার বক্তব্য শুনে আমার মনে হচ্ছিল যে এই প্রশ্নটা মানে আমার জানতে ইচ্ছে করছে, আমার ধারণা দর্শকদেরও আমাদের সবারই মনে। তাইলে কি মানে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া চলছে? মানে যেহেতু আপনি বলছিলেন যে এখন কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নিয়ে এটা কিন্তু কানাঘুষা হচ্ছে, এবং আপনি নিশ্চয়ই বড় বড় দলগুলোর মহাসচিব আমির সহ নেতাদের বক্তব্য লক্ষ্য করেছেন। তারা শুরুর দিকে সরকারের প্রতি যতটা সফট ছিল, এখন কিন্তু হার্ডলি ডিরেক্ট বলতেছে যে আপনার এত সংস্কার অথরিটি আপনার নাই, কিংবা দ্রুত নির্বাচন দিতে হবে। শুরুর দিকে কিন্তু সবাই আনকন্ডিশনালভাবে বলেছে যে এই গভর্নমেন্টের সফলতা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, এই গভর্নমেন্টের সফলতা আমাদের সফলতা, ব্যর্থতা আমাদের ব্যর্থতা। কিন্তু আমি বলবো যে আজকে এই যে প্রায় 1.5 মাস হতে চলছে, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু ফর্মালি কোনো মিটিং করে নাই। শুধুমাত্র ছাত্রদের দিয়ে তো আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। যদি আপনি ছাত্রদেরই মাথায় তুলে, ছাত্রদেরই যদি সব জায়গায় অ্যাক্সেস দিয়ে রাষ্ট্র চালাতে চান, তাহলে তো এটা রাজনৈতিক দলগুলো তো ভালোভাবে নিচ্ছে না। যেমন ছাত্রদের নেতৃত্ব দানকারী ছাত্ররা একটা পলিটিক্যাল পার্টি গঠন করতে চাচ্ছে,
আবার তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেখানে প্রোটোকল দেওয়া হচ্ছে। তো এটা অনেকে কোশ্চেন যে তাহলে সরকারকে একটা কিংস পার্টি বানাচ্ছে কিনা এবং তাদের সমর্থন আছে কিনা, তাদের এই ফান্ডটা কোত্থেকে আসছে, এটা নিয়ে কিন্তু অনেকে একটা রাষ্ট্রীয় প্রোটোকল যেটা কোশ্চেন তুলতেছে। এবং আপনি যদি দেখেন যে ধরেন এই যে সরকারের কাঠামোটা, এইখানে রাজনৈতিক দলের একজনও প্রতিনিধি নাই, সবাইকে সিভিল সোসাইটি, বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা আছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এই যে যারা প্রতিনিধি ছিলেন তাদের গত 15 বছরের দেশ জাতির জন্য কন্ট্রিবিউশনটা কি? আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা রক্তাক্ত হয়েছি, রাজপথে গেছি, জেলে গেছি, এই সরকারের ক্যাবিনেটের মধ্যে কয়জন জেলে গিয়েছেন, কয়জন মামলা খেয়েছেন, কয়জন সরকারের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন? সেখানে একেবারে একটা অরাজনৈতিক ধোয়া তুলে ছাত্র জনতার আন্দোলন কিংবা গণঅভ্যুত্থান বলে আপনি পুরো রাজনীতিবিদদেরকে এক্সক্লুড করে দিলেন এখান থেকে। এইটা তো সরকারের জন্য আমি মনে করি একটা একটা খুবই বাজে সিদ্ধান্ত ছিল। এবং আমাদের প্রত্যাশা ছিল বা আমরা বলে আসছিলাম যে এই সরকার এখন যে পরিস্থিতিটা দেখেন, এইটা ক্রাইসিসটা কিন্তু জাতীয় ক্রাইসিস, এটা কিন্তু কোনো একটা পার্টির ক্রাইসিস না কিংবা সাময়িক একটা নির্বাচন না। সব মানুষ বলছে এই যে হাই টাইম, এখানে আমাদের কিছু রিফর্ম, সেটা জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রাল সিস্টেমে এনে তারপরে একেবারে মৌলিক ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, এখানে যদি সরকারের সাপোর্টটা না থাকে, সরকারের যদি স্ট্রেংথ না থাকে, সরকার এটা করতে পারবে। আর তার শক্তির উৎসটা হবে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর, যেহেতু একটা সুসংগঠিত কাঠামো, সমর্থক গোষ্ঠী আছে তারা, সেখানে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একেবারেই একটা গ্যাপ এবং ডিস্টেন্স, যেটা আমরা খুব উদ্বিগ্ন যে সামনের আসলে সরকারের ফিউচারটা এবং দেশের ফিউচারটা কি। নুরুল হক নূর, আরও আলোচনা শুনবো। আমি একটু অ্যাডভোকেট ডক্টর কাজী জাহিদ ইকবাল আসতে চাই যে আসলে সামগ্রিকভাবে আইনিগতভাবে যে করণীয় সেটি শুরুর দিকে আলোচনা শুনছিলাম। এখন যে ছাত্রদের পক্ষ থেকে নতুন দল গঠন, যেটি নুরুল হক নূর বললেন, বিরাজনীতির প্রসঙ্গ ম্যাডাম প্রশ্ন রাখলেন, পাশাপাশি এগুলো মব জাস্টিসকে বাড়িয়ে দিচ্ছে কিনা, সেটা সংস্কারকে কতটা একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে, এই জায়গা থেকে যদি আইনি সমাধানের জায়গাটিও খুঁজতে চাই যে স্পেসিফিক্যালি মব জাস্টিস নিয়ন্ত্রণ করার জন্য আইনগতভাবে কি করা যায়। দেখেন, আমি একটু বলি যে 3টা ইন্টারন্যাশনাল কভেনেন্ট আছে। আপনি যদি 1948 সালের সার্বজনীন মানবাধিকার ঘোষণা দেখেন, 1966 সালের যদি আপনার রাজনৈতিক এবং সামাজিক অধিকারের যে কভেনেন্ট আছে সেটা দেখেন, বা 1987 সালে যেটা কার্যকর হয়েছে যে টর্চার বিরোধী যে কভেনেন্ট আছে জাতিসংঘের, এগুলো সবগুলোর মধ্যে আপনি দেখবেন যে বলে দেওয়া আছে যে আপনি এই যে মব জাস্টিস বলেন বা কারোর পার্সোনাল লিবার্টি কেড়ে নেওয়া বলেন, বা এগুলো কিছু যা গত 15 বছর ধরে আমরা দেখেছি, এগুলো কিছু করা যাবে না। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এখন এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আলোকে কিন্তু আমাদের লগুলোও সাজানো। আমাদের কনস্টিটিউশন যদি আপনি দেখেন, যেটা এক্সিস্টিং আছে এখন, সেইখানেও আপনি ফান্ডামেন্টাল রাইটসের জায়গাগুলো দেখেন, আর্টিকেল 27 দেখেন, আর্টিকেল 31 দেখেন, আপনি দেখবেন 35 দেখেন, 33 দেখেন, একদম স্পষ্ট বলা আছে যে আপনি কোনোভাবেই এই ধরনের মব জাস্টিস ইত্যাদি, অর্থাৎ আইনি কাঠামোতে কোনো অসুবিধা নেই। এবং আমাদের যে পেনাল কোড, যেটা দিয়ে এই ধরনের অপরাধের বিচার হবে, সেখানেও কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে আপনার এই ধরনের কাজ যদি কেউ করেন, ইভেন ওই মবের মধ্যে যদি কেউ থাকেন, তাহলেও আপনার তার বিচারে একই ধরনের শাস্তির বিধান আছে। ফলে আইনের কোনো জটিলতা আসলে নেই। যেটা জটিলতা আছে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা যথাযথ প্রয়োগের জায়গাটাতে ব্যর্থ হচ্ছি। অর্থাৎ অনুসন্ধান করে যারা এই কাজ করছেন, এই পারপিট্রেটরসদের আমরা বিচারে যথাযথভাবে আনতে পারছি না, অথবা দ্রুত বিচারের মধ্যে, কারণ এই হয়তো কিছু ব্যবস্থা আছে সেটি নিতে এত সময় লাগতে পারে, কিন্তু এই মুহূর্তে কি করা যায়? লাস্ট যে উদাহরণটা হলো, এটা তো ধরেন একটা মাত্র উদাহরণ এই ধরনের ক্ষেত্রে যে দ্রুত অ্যাকশন হয়েছে, কিন্তু এই ধরনের ব্যবস্থাই করতে হবে। 2 নম্বর হলো সোসাইটির কাছে যেতে হবে, এটা মেসেজ দিতে হবে। সবসময় পুরোটা আইন দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না। সোসাইটির যারা স্টেক হোল্ডার আছে ওনাদেরকে বলতে হবে যে যাতে সোসাইটির মধ্যে এই মেসেজ দেওয়া হয় যে এই ধরনের কাজ করা যাবে না। স্টুডেন্টদেরকে বলতে হবে, পলিটিক্যাল পার্টিসদেরকে বলতে হবে, সোসাইটির অন্য যারা আছেন, ইভেন আপনি মসজিদগুলোতে বলেন, মন্দিরগুলোতে বলেন, তারা বলুক যারা এখানে আসে যে এই ধরনের কাজ কোনোভাবেই করা যাবে না, এটা আইনে সঙ্গত নয়, এটা ধর্মীয়ভাবে সঙ্গত নয়, এটা সামাজিকভাবে সঙ্গত নয়। এবং এই যে একটা কাঠামো, অর্থাৎ আপনাকে যেটা করতে হবে মেসেজটা ছড়িয়ে দেওয়া এবং ছড়িয়ে দেওয়া শুধু না, সেটা আলোচনার সুযোগ কিনা সেটার দিকেও নজর রাখা, মানে শুধু ছড়িয়ে দেওয়া না, এবং সেটার আউটকাম কি হচ্ছে সেদিকেও নজর রাখা। না, তাহলে এই জায়গাটা একটু বলুন যে আইনগত প্রক্রিয়া তো আছে, সমাজের একজন এগিয়ে থাকা নাগরিক হিসাবে এটা একটু শুনতে চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো এই ধরনের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা, কিংবা সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি তারাও এই ধরনের অবস্থায় আমরা নানা ধরনের তাদের
প্রশংসনীয় উদ্যোগগুলো কিন্তু আমরা দেখেছি, কিন্তু সেই বাস্তবতা গণ্যমান্য ব্যক্তিরা কতটা পারবেন এই পরিস্থিতিতে সেটা নাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে রাখলাম। কিন্তু রাজনৈতিক দলগুলো কাছ থেকে যে ভূমিকা আমরা এই মব জাস্টিস নিয়ন্ত্রণে প্রত্যাশা করি সেদিকে আমরা দেখতে পাচ্ছি। একটা জায়গা হচ্ছে যে আমরা যেরকম যদি সরকারের লোকদের দেখেন তাহলে তারা গতকাল থেকে যে কথাগুলো বলেছেন, আমাদের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা ক্লিয়ার কাট বলেছেন যে কোনোভাবেই এটা এন্টারটেইন করা হবে না এবং শক্ত হাতে দমন করা হবে, এটা বলেছেন তারা তাদের কিছু নমুনাও দেখিয়েছেন যে ধরনের ব্যবস্থা তারা বলছেন যে মব জাস্টিসের নামে নৈরাজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং তারা সেটার ব্যাপারে যে স্ট্রেইন অ্যাকশনে যাবেন তার কিছু নমুনা দেখা গিয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু একই সঙ্গে অন্য স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে ইনভলভ করতে হবে। আপনার ধরেন যাদের হোল্ড আছে সোসাইটির উপরে, এই ধরনের মানুষদেরকে এখানে ইনক্লুড করতে হবে, মানে আপনার ইনক্লুসিভ একটা অ্যাটিটিউড দেখাতে হবে, ইনক্লুসিভ অ্যাকশন এবং অ্যাটিটিউড দেখাতে হবে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ডক্টর কাজী জাহেদ ইকবাল। আরও আলোচনা শুনবো ডক্টর রাশেদা রওনক খান ম্যাডাম। এইভাবে দুটি প্রশ্ন আপনার কাছে। একটু আপনি শুরুর দিকে আলোচনায় সাংস্কৃতিক বহুমাত্রিকতার একটি বিষয় রাখছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দীর্ঘদিন ধরে তার একটা অনুপস্থিতি দেখছি, কিভাবে সেটি বাড়ানো যায়। আর এই প্রশ্ন ধরে আরেকটি প্রশ্ন যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ই তার একাডেমিক যে কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 22 তারিখ থেকে, অর্থাৎ এই রবিবার থেকে, পরশুদিন থেকে শুরু করছে। সেক্ষেত্রে এই আলোচনাটি সকলের মধ্যে আছে যে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক কিভাবে নিশ্চিত করা এবং সেটিকে একটা সম্মানজনক অবস্থায় রাখা যায়, কিভাবে রাখা যায়। ধন্যবাদ। প্রথমত আমার মনে হয় যে একটা জুন মাস থেকেই ধরা যায়, জুলাই তো পুরোটাই গেল, অসম্ভব রকমের একটা অনিশ্চিত এবং মুভমেন্টের যে নানান ধরন, নানান প্রকারণ মানে চলেছে, তাতে করে কিন্তু শিক্ষক শিক্ষার্থী উভয় পক্ষেরই, ছাত্র জনতা সকলেরই, বিশেষ করে যেহেতু ক্যাম্পাস ভিত্তিক বেশি ছিল, শিক্ষার্থীদের উপরে অনেক বড় ধরনের একটা মেন্টাল ট্রমা গেছে। এটা কিন্তু সবাইকে বুঝতে হবে, সহপাঠীকে বুঝতে হবে, শিক্ষকদের বুঝতে হবে এবং শিক্ষার্থী নিজেও কিছুটা ট্রাই করা এই ট্রমা থেকে বের হয়ে আসার। আমরা সবাই ট্রমাটাইজ ছিলাম, কি হতে যাচ্ছে, কি হবে। ট্রমা মানে যে অলওয়েজ একেবারে মেন্টাল হেলথের একদম চূড়ান্ত পর্যায়ে তা না, একদম প্রাথমিক পর্যায়েও সেটা পরবর্তীতে কোনো ঘটনায় ব্রাস্ট করতে পারে। যেমন এই যে ঘটনাটা ঘটলো, ধরলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রলীগ নেতা শামীমকে মেরেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটাকে তোফাজ্জলকে মারা হলো, সে একজন মানসিক ভারসাম্য, একজন নিরপরাধ একজন মানুষ। সে হয়তো কিছু খেতে চেয়েছে বা কিছু একটা চেয়েছে, সেই জায়গা থেকে ভাত খাওয়ানো হলো। তাহলে বোঝা যাচ্ছে যে মানসিকভাবে যারা নির্যাতন করেছে তারাও কিন্তু ভারসাম্য, মানে তাদেরও কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। নয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি করে, কোনো রকম রাজনৈতিক সম্পর্ক নাই, রাজনৈতিক সম্পর্ক থাকলে অন্তত বলা যেত যে হ্যাঁ এই কারণে মারা হয়েছে। এটার তো কোনো কারণও আপনি, আমার ধারণা, এরা দিতে পারবে না। পিটিয়ে মারা তো এটা সময়ের ব্যাপার এক, এবং সেখানে তাকে ভাত খাওয়ানো হয়েছে, একবার সে অসুস্থ হয়ে পড়েছে, পানি পান করিয়ে আবার তাকে মারা হলো, 3 দফায় তাকে মারা হয়েছে। এবং আপনি দেখেন শিক্ষার্থীদের বলেন, ক্যাম্পাসের মেন্টাল ট্রমার জায়গাটা বলেন, মানসিক আপনি যে বিষয়টা বলছেন, সকল বিষয়গুলো কিভাবে কাজ করছে। এখানে এই ঘটনা ঘটছে, ওখানে কিন্তু একটা গায়ে হলুদ হচ্ছে ক্যাম্পাসের ভিতরে, মল চত্বরে। কিভাবে সম্ভব? মানে আমরা কোথায়, আমরা কি একটা পরিহাস করছি মৃত্যুকে নিয়ে, গণবিবাহ নিয়ে? মানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ওই যে স্পেসের আলোচনাটা আমি শুরু করতে চেয়েছিলাম, যে স্পেস ইটসেলফ খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বিশ্ববিদ্যালয় কি গণবিবাহ আর এইসব করার জায়গা না, হত্যাকাণ্ডের জায়গা? বিশ্ববিদ্যালয় পড়ার জায়গা, বাবা মা পাঠিয়েছে পড়াতে বা নিজের যোগ্যতায় বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার পাশাপাশি আমার যা যা রাজনৈতিক কালচারাল বিভিন্ন দিকগুলো আমার বিকশিত হবে, এটাই তো বিশ্ববিদ্যালয়ের ধর্ম। বিশ্ববিদ্যালয় কেন গণবিবাহের জায়গা হবে? গণবিবাহ কারা করে, কোথায়, কোন সমাজে, কিভাবে করে? গণবিবাহ সম্পর্কে কোনো ধারণা আছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে আসলে তারা এটা সমর্থন করছে না। আমি প্রশাসনের কথা বলছি না, আমি শিক্ষার্থীদের কথাই বলছি। শিক্ষার্থীও না, আমি বারবার বলি যে শিক্ষার্থী না, এখানে একটা নির্দিষ্ট গ্রুপ, নির্দিষ্ট কিছু ছেলে মেয়ে এই বিষয়গুলো, কিছু কিছু হচ্ছে ভেড়ার পালের মতো, আপনি যা করবেন চোখ বন্ধ করে করে। কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু ভেড়ার পালের একজন ভেড়া হতে পারে না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উচিত তার মেধা দিয়ে, যেই মেধা দিয়ে সে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে, সেই মেধাকে কাজে লাগিয়ে তার প্রতিটা স্টেপ ফলো করা। কারণ আজকের এই দিনগুলোই কিন্তু দিন না, তার সারা জীবন রয়ে গেছে, তার চাকরি রয়ে গেছে, তার বিয়ে রয়ে গেছে। ডক্টর রাশেদা রওনক খান, একটা বিতর্ক আছে, সেটা আপনি সমর্থন করেন কিনা? অনেকেই বলছেন যে আসলে আমার পরিবারের পক্ষ থেকে যে প্রস্তুতি, সমাজের মধ্যে যে আয়োজন, ওই জায়গাটাতে যদি প্রত্যাশিত বদল না হয়,
তাহলে বিশ্ববিদ্যালয় এককভাবে কিছু করতে পারবে না, তা আপনি তো এটা সমর্থন বটেই। করেন কিনা? অবশ্যই অবশ্যই। আপনি ধরেন এই বিষয়গুলো কেন হচ্ছে, এই বিষয়গুলোর একটা বড় কারণ হচ্ছে তারা দেখছে তাদের সিনিয়র ভাই বোনরা চাকরি পাচ্ছে না। আনএমপ্লয়মেন্ট ইস্যু তো একটা বড় ইস্যু ছাত্রছাত্রীদের জন্য। হ্যাঁ, আপনি জি, যদি জি। দেখেন যে ইভেন এই কোটা আন্দোলন তো শুরু হয়েছে ওই জায়গা থেকেই, যে কোটার বিরুদ্ধে আন্দোলনটা, আপনি জানেন, এখানে আমরা সবাই জানি। ফলে এই যে বড় ভাই বোনরা বার হয়ে যে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের এত উচ্ছ্বাস, যেই বিশ্ববিদ্যালয়ে আমরা শুনেছি যে ভর্তি হলেই অনেক কিছু, সেই বিশ্ববিদ্যালয় থেকে আমি পাশ করার পরে চাকরি পাচ্ছি না, এটা তো আমাকে ভোগাচ্ছে শিক্ষার্থী হিসেবে। এটা তো একটা ট্রমা তৈরি করছে। এটা ট্রমা তৈরি করছে। ওই ট্রমা থেকে তখন সে অনেক কিছু খোঁজার চেষ্টা করছে, অথবা ওই যে ভেড়ার পালে যোগদান করে ফেলছে। এই ট্রমাগুলো থেকে বের করতে হবে। আপনি যেটা বলছেন ক্লাস শুরুর পেছনে যে জায়গাগুলো, এই ট্রমা থেকে ছাত্রছাত্রীদেরকে বের করতে হবে, যে উদ্যোক্তা হতে পারে, এন্টারপ্রেনিয়ার হতে পারে, বাইরে পড়তে যাওয়ার জন্য জায়গা হতে পারে, চাকরির জন্য নানান ধরনের চাকরি হতে পারে, নট নেসেসারি আমাকে একদমই সরকারি চাকরি কিংবা হ্যাঁ। আর বিসিএস জবের প্রতি যে ধারণা বা অন্যান্য বড় কর্পোরেট লেভেলের চাকরির বাইরেও যে কত ধরনের চাকরি আছে আমাদের সমাজের, আপনি যেটা বলছেন সমাজের চোখকে আমাদের চিহ্নিত করতে হবে। আমরা সেখানে বিশেষ বা চাকরির ক্ষেত্রে কর্ম কমিশনের যে সংস্কার সেটা আমরা প্রত্যাশা করি, আবেদন কার্ডের আমরা চাই না। না, এবং এই যে পিয়ার প্রেসার, এগুলো তো আছে, এগুলো হচ্ছে এক ধরনের রাষ্ট্রীয় সংস্কার। আমি সমাজের সংস্কারের দিকেও মনোযোগ দিতে চাই। সমাজের সংস্কারটা কি? বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্রটা বের হলো সাথে সাথে তাকে মানসিক চাপ দেওয়া হচ্ছে সারাক্ষণ, তুমি কি করো, কোথায় ঢুকেছো, কোথায় চাকরি করছো, হ্যাঁ আর কত পড়বা, হ্যাঁ তোমার বিয়ে দিতে হবে। মানে এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু মানুষকে যে কত ছোট করে ফেলে। একজন ছাত্র যেই জায়গাটা থেকে এসেছিল, যে সে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র, সেখান থেকে 5 বছর পরে তাকে একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এই মেন্টাল ট্রমাগুলো, এই সামাজিক যে কি বলা যায় ট্যাবুগুলো আছে, এগুলো দূর করাটা এখন আমাদের খুব বড় দায়িত্ব। ছাত্র শিক্ষক সম্পর্কটা তৈরি করা, এটি সংস্কারের অংশ হিসেবে গুরুত্ব পাওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ নুরুল হক নূর। এই আলোচনার এই পর্যায়ে এটি রাখতে চাই যে জুলাই বিপ্লবে 9 দফা, সেই দফার সাথে আপনি খুবই, আমি যতটুকু জানি, খুবই গভীরভাবে জড়িত। সেই দফাগুলো নির্ধারণ করা থেকে শুরু করে উপস্থাপন করার সাথে আপনার যথেষ্ট ভূমিকা আছে। সেই জায়গা থেকে একটি দফা ছিল যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক কোনো রাজনীতি থাকবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা নিয়েও আবার আমরা 2 ধরনের মতামত দেখি। আপনার ভাবনা কি? প্রথমে আমি যে আমাদের আপার কথা একটু বলতে চাই। আপনি যেটা বলছেন, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিবাহ এটা খুবই একটা হাস্যকর, এবং এটা প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ডকে আমি মনে করি প্রশ্নবিদ্ধ করার মতো একটা কাজ। এবং আমি আপা যেটা বলছে, দিস ইজ দ্য একটা পয়েন্ট, যে এইটা একটা গ্রুপ করতেছে এবং যাদের অধিকাংশের ছাত্রত্ব নাই, এদের ছাত্রত্ব নাই, পড়াশোনা শেষ, এরা হচ্ছে ধরেন চাকরি করতেছে না, রাইট, চাকরি করতেছে না, ওই যে বলছে আউট অফ ফ্রাস্ট্রেশন কিংবা কি করবে, লাইক একটা লাইফকে এনজয় করার জন্য হাস্যকর ইভেন্ট ছুড়ে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেই ক্ষেত্রে এই বিষয়ে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পদক্ষেপ নিয়েছে যে অছাত্রদের ক্যাম্পাসে না আপনার প্রবেশ করার জন্য, আমি মনে করি একটা সঠিক সিদ্ধান্ত। বিপরীত দিকে আরেকটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে যে যারা সাবেক শিক্ষার্থী তারা সমালোচনা করছে যে তাদেরকে বহিরাগত বলা হয়েছে। অবশ্যই আপনি যেতে পারবেন, আপনি সেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাবেন, কিন্তু দেখেন এখন আমি এটা বললে আমার বিরুদ্ধে অনেকে চলে যাবে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয় তো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি টিএসসি বলেন, হাকিম চত্বর বলেন, মধুর ক্যান্টিন বলেন, এইটাকে আপনি ঐতিহ্য বলে যদি শিক্ষা প্রতিষ্ঠানকে একেবারে একটা পাবলিক প্লেসে পরিণত করেন, এটা আসলে হয় না। তো আপনি আরেকটা কথা যেটা বলছিলেন যে ছাত্র সংসদ নির্বাচন কিংবা ছাত্র এই রাজনীতি বন্ধের বিষয়ে, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এই ছাত্ররা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করেছে। 71 থেকে শুরু করে সমস্ত ঐতিহাসিক ইভেন্টগুলোতে ছাত্ররাই তাদের প্রতিবাদী চেতনা এবং দেশপ্রেমের জায়গা থেকে লড়াই করেছে। সেই বিশ্ববিদ্যালয়ের 2-1টি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত, এটি আমি মনে করি মানে সঠিক সিদ্ধান্ত না। এবং এর ফলে ক্যাম্পাসে দুর্বৃত্তরা সুযোগ নেবে, দুষ্কৃতকারীর সুযোগ নেবে। যেমন এই যে ছাত্রলীগের এতদিন ধরে যে সমস্ত ক্যাম্পাসে একটা আধিপত্য বা নিয়ন্ত্রণ ছিল, তারা তো এখন সাধারণ শিক্ষার্থীদের বেশে 2 দিন পর পরে আন্দোলন করবে। তো আপনি যখন সচেতন কমিউনিটিকে আপনি প্রকাশ্যে কাজকর্ম করতে দিচ্ছেন না, তখন কিন্তু পর্দার আড়ালে থাকারা ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করবে। এবং আজকে সাস্টেরও যেই ঘটনাটি ঘটেছে আপনি আলোচনায় আনছিলেন, এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। এবং আমি এখানেও বলতে পারি যে ওইখানেও দেখবেন লিডিং পর্যায়ে যারা ছাত্র নাই তাদের কাজে তারা এখন নেতাগিরি করা বলেন, তাদের পরিচয়টা তো সমন্বয়ক। আমরা তো গণমাধ্যমে সেটাই দেখলাম যে সমন্বয়করা শপথ পাঠ করে সমন্বয়ক আন্দোলন করেছেন। আপনারা এখন রানিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে আপনার বিশ্ববিদ্যালয়ে কোনো কাজ নেই। সমন্বয়ক বলে যা ইচ্ছা তাই করবে। যে ডিসি অ্যাপয়েন্টেড, আমরা পত্রিকায় দেখেছি যে সচিবালয়ে বসে একজন ছাত্র সে ডিসি এসপিদের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতেছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কারা হবে? টু বি সরি টু সে, আমি
মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুনেছি যে এটা ওরা কি বলে। ছাত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ করবে একটা আন্ডার গ্রাজুয়েট ছেলে, তার কতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজকে, অন্যান্য প্রশাসনের কাজকে এত অ্যাক্সেস যদি দেন, তাহলে কিন্তু ওই যে এই মব জাস্টিসের কথা যেটা বলছেন, এই ঘটনাগুলো সামনে আরো বাড়বে। আমি সাথে আমি শব্দটা অ্যাক্সেসের জায়গায় আমি সাবমিসিভ যোগ করতে চাই, সাবমিসিভ হয়ে যাচ্ছে কিনা বিষয়টা। সাবমিসিভ তো হয়ে যাচ্ছে, পাশাপাশি অ্যাক্সেস দিলে তো আপনার সাবমিসিভ হয়ে যাচ্ছে। তো এটা খুব কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে দেখেন, আমাদের বিভিন্ন জনের সুযোগ নিয়ে পাহাড়কে অশান্ত করছে। এবং এইখানে মাইনরিটির নামে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা সুবিধাবাদী সংগঠন, যেটা রানা দাশগুপ্ত আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, এটাকে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে। এবং কিছু কর্মকাণ্ড যেগুলো আসলে আমি মনে করি এর পেছনেও অনেকের পৃষ্ঠপোষকতা রয়েছে। কিছু কর্মকাণ্ড যেটা হচ্ছে, এটা জানি না কোথা থেকে হচ্ছে, কিন্তু সরকারের এগুলো নিয়ে নজরদারি আছে কিনা, সচেতন রাজনৈতিক মহল কিংবা আপনাদের এগুলোর বিষয়ে দৃষ্টি আছে কিনা, আমি কোথা থেকে আসলে এই যে যা মব জাস্টিস অথবা যে অস্থিরতা বা নৈরাজ্যগুলো হচ্ছে, সেগুলো কোথা থেকে হচ্ছে? নিশ্চয়ই একটা উৎস ধরে ধরে চূড়ান্ত উৎস বা মূল উৎসের কাছে তো যাওয়া যায়। সেই জায়গাটাকেই আসলে আমরা কতটা পারবো নিয়ন্ত্রণ করতে? সেক্ষেত্রে সরকারের প্রথম অ্যাকশন খুব সন্তোষজনক, বিশ্ববিদ্যালয়ের সন্তোষজনক, যারা জড়িত বহিষ্কার করেছে, খুব দ্রুত অ্যাকশন হয়েছে। একইভাবে আমরা অন্যান্য ঘটনা এই ধরনের দ্রুত অ্যাকশন আমরা দেখতে চাই, তাহলে আমরা বুঝবো সরকার সঠিক লাইনে থেকে কাজ। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট কাজী জাহেদ ইকবাল ভাই। আপনার দুই পর্যায়ের যে আলোচনার সাথে মিলে রেখে প্রশ্নটি করছি, যেটি আসলে খুব জোরে সোরে মানবাধিকারের প্রসঙ্গ ধরে আলোচনা হচ্ছে, যে একটি রাষ্ট্রে বা সমাজে সকলে যতক্ষণ পর্যন্ত সকলের কাছে নিরাপদ না, ততক্ষণ পর্যন্ত কেউই নিরাপদ না। এখন এই বাস্তবতা বা এই একটা মতবাদ বা এরকম একটি ধারণা আমরা সমাজের সকল পর্যায়ের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে উদ্যোগগুলো, এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা, কিন্তু এটিও আমাদের মনে রাখতে হবে যে খুব বেশি প্রত্যাশা করে সরকারের মধ্যে একটা কর্মচাপও আমরা তৈরি করতে চাই না। নিজেদের প্রস্তুতির জায়গাগুলো দরকার আছে। এই বাস্তবতায় নিজেদের প্রস্তুতির জায়গাগুলোকে কিভাবে দেখেন? এখন দেখেন, এই যে এটা আসলে আপা বলছিলেন শুরুতে যে এই ব্যাপারগুলো তো রিসিপ্রোকাল। কারণ হলো আপনি শুধু রাষ্ট্রের কাছে দাবি করবেন, সরকারের কাছে দাবি করবেন, আপনার দায়িত্বটা পালন করবেন না, এরকম হতে পারে না। সুতরাং রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে, সরকার তার দায়িত্ব পালন করবেন। আমরা দেখছি তারা ট্র্যাকে আছেন, করছেন, কিন্তু আমি ব্যক্তি হিসাবে আমার যে দায়িত্বটা পালন করার কথা, সেই জায়গাটাতে এখন জোর দিতে হবে। এবং আমার মনে হয় যে ব্যক্তি হিসাবে আমাদের উচিত হবে যে সরকারকে সহযোগিতা করা, রাষ্ট্রকে সহযোগিতা করা, এবং নিজে কোনো বেআইনি কাজ বা আইন ভেঙে বা অন্য কোনো দুর্নীতি খারাপ কাজের মধ্যে জড়িত না হওয়া। ব্যক্তিগতভাবে দেখবেন, যদি আমরা সততার সাথে ব্যক্তি হিসাবে কাজ করতে শুরু করি, এটা অনেকখানি সহজ হয়ে যায়। আমাদের আইনের যে গুরুত্বপূর্ণ আইনগুলোর যে মূল যে স্পিরিট অথবা ভিত্তিগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তর কথা অনেকে বলেন, যেগুলো একদম ছোটবেলা থেকে তাকে শিখিয়ে নিয়ে আসতে হবে, সেটি কতটা কাজে দিবে? সেটা অনেকখানি কাজে দিবে। আমি যেরকম অনেক বছর ধরেই বলছি যে পাঠ্যপুস্তকে বেসিক আইনগুলার একটা ধারণা ছাত্রদেরকে দেওয়া দরকার। যেমন একটা ছোট্ট জিনিস বলি, যে ট্রাফিক আইনের ধারণাটা দেওয়া, বা মেয়েদের সাথে কি ধরনের আচরণ করা উচিত, যে পাবলিক বিহেভিয়ার কেমন হবে, এই ব্যাপারগুলো আমার মনে হয় ছোট থেকেই আইনের এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো এখানে দিলেই, কারণ আপনি তো বলছেন যে আইন না জানাটা আপনার অপরাধের শাস্তির জন্য কিছু কমাবে না, তাহলে আপনি ওকে আইনটা জানাতে হবে। তো সুতরাং আমাদের উচিত হবে যে পাঠ্যপুস্তকগুলোতেই এই আইনের এই সব বিষয়গুলো ছোট ছোট আকারে ইনক্লুড করা, যেন তারা স্বাভাবিক ধারণাগুলা পায়। এবং একটা হলো মানার, সেই তাতে আরেকটা সুবিধা হয়, যে কথাটা বলছি, যে মানার যে বিষয়টা তখন তার মধ্যে গড়ে উঠবে। শুরু থেকে যখন ও জানবে যে এই কাজটা অন্যায়, তখন বারে বারে শুনতে শুনতে, আপনার মনে আছে যে এক সময় বলা হতো যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, এই ব্যাপারগুলো দিতে হবে বাচ্চাদের, এই বাচ্চাগুলো। আমি একদম শেষ মন্তব্য পরে শুনছি ডক্টর রাশেদা রওনক খান, আপনি সম্মানিত শিক্ষক, এই মব জাস্টিস বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চয়ই আপনার এই মন্তব্য অথবা যে বক্তব্য সেটি শুনবে, সেই জায়গা থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? আমি একটু আপনাকে স্টাডিজের সাথে অ্যাড করে যেটা বলতে চাই, এটা আমাদের দেশের একটা দুর্বলতা এবং আমাদের পাঠ্যক্রমে নাই। সে যেটা বলছে, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে একজন সচেতন নাগরিকের যে বেসিক বিষয়গুলো জানা দরকার, সেগুলো যেটা বলছে যে পাঠ্যপুস্তকে আসলে ইনক্লুড করা দরকার, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিবর্তনের একটা মুখ্য ভূমিকা কিন্তু পালন করে। ধন্যবাদ ডক্টর রাশেদা রওনক খান। না, শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বলার এটাই যে আসলে বড় মানুষ হওয়ার জন্য আসলে বড় মন হতে হবে, মানবিক হতে হবে,
বিশ্ববিদ্যালয়ে পড়লাম, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আমার রেজাল্ট কি, সিজিপিএ কি, সেগুলো আসলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। মানুষ হিসেবে আমি কতটা বড় হতে পেরেছি, নিজের কাছে নিজে কতটা বড় হতে পারলাম, সেটা হচ্ছে সবচেয়ে বড়। আমাদের সমস্যাটা কি, আমাদের জাতিগতভাবে সমস্যা হচ্ছে আমরা অন্যের কাছে গুরুত্বপূর্ণ হতে চাই, আমরা নিজের কাছে নিজে গুরুত্বপূর্ণ হতে চাই, অন্যের ভুলটা ধরতে চাই, নিজের ভুল খুঁজে পাই না। এটাও একটা বিষয়। আবার নিজে আমার গুরুত্ব আপনি ভ্যালিডেট করবেন, সেটা চাই। আপনি আমাকে বলবেন যে আমি জানি, আমি পারি, তাইলে আমি নিজেকে ক্ষমতায়িত ভাবি। কিন্তু আমার নিজস্ব একটা পাওয়ার থাকতে হবে টু মেক মাই সেলফ পাওয়ারফুল। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি এটা কখনো বলিনি, আজকেই বলছি, যে আমি এই যে আন্দোলনের সময় 4টা স্টুডেন্ট, আমি ধানমন্ডি থাকি, ধানমন্ডি ওখানে ধরা পড়েছে, ওকে ধরে নিয়ে ফেলেছে। আমি তাদেরকে তখন কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে শাহবাগ থানার না, আমি ধানমন্ডিতে থাকি, ওটা আমার ব্যক্তিগত পরিচয়। সেখান থেকে আমি চেষ্টা করেছি তাদেরকে নিয়ে আসতে এবং এনেছি। তো এইটার অর্থ এই না যে আমাকে সবসময় আমার দলপাল নিয়ে কিংবা আমার পলিটিক্যাল পরিচয় দিয়ে ছুটায় আনতে হবে। আমাকে এই নিজেকে তৈরি করতে হবে, একদম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি তার নিজস্ব ক্ষমতাটা তৈরি করে তাহলেই দেশ অন্য জায়গায় চলে যাবে। শেষ লাইন হিসেবে কিছু যোগ করবেন? শেষ লাইন এটাই যে মানবিক হওয়া, মানুষের প্রতি নিরপরাধ অথবা অপরাধী যেই হোক তার জন্য রাষ্ট্র আছে, আইন আছে। ডক্টর জাহিদ ইকবাল, একেবারে এক লাইন শুনবো। ওই আপা যেটা বলছিলেন ওটাই আমি মানে এন্ডোর্স করি। সেটা হলো যে রাষ্ট্রকে আপনার আইন মানতে হবে সবাইকে, এবং আইনের বাইরে যে কোনো আচরণ, আইনের বাইরে কেউ নয়, জি সবাই আইনের মধ্যে। এখন এই সংকটে আমাদের জাতীয় ঐক্য এবং সংহতি খুবই প্রয়োজন ফর রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশন। সেই জায়গা থেকে ছাত্ররা, তরুণরা যেভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে সেই মানসিকতায় আগামীতে পথ চলতে হবে এবং সমাজের দৃষ্টান্ত হতে হবে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় যেন কারো কোনো আর যাতে না ঘটে আমরা সেই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ নুরুল হক নূর, ডক্টর রাশেদা রৌনক খান এবং অ্যাডভোকেট ডক্টর কাজী জাহিদ ইকবাল। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছি। একই সাথে জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।